পাকিস্তানের অভ্যন্তরে ভারত অপারেশন সিন্ধু নাম দিয়ে প্রায় 25টি বা 24টির মতো মিসাইল মেরেছে। সেই হামলার পর থেকে নানা বিষয়ে আলোচনা হচ্ছে এবং এই অপারেশনের নাম কেন অপারেশন সিন্দুর দেওয়া হলো সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং ভারত যে দাবিতে, যে উদ্দেশ্য নিয়ে, যে স্থানগুলোতে হামলা করেছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ভারত কেন এই অপারেশনের নাম অপারেশন সিন্দুর দিল সেটা আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি এই বিষয়ে আমার নিজের একটা অ্যানালাইসিস করতে চাই। অন্যদিকে তারা পাকিস্তানের যে 9টি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা করেছে, সেখানে মোস্ট অফ দ্য হামলার টার্গেট হচ্ছে মসজিদগুলো। এটা কেন? এই দুটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। দেখেন, পেহেলগামে যখন গত এপ্রিলের 22 তারিখে এই সন্ত্রাসী হামলাটা হলো, সেখানে 26 জন মানুষ মারা যায়। তার মাঝখানে একজন শুধু ছিলেন সেখানে স্থানীয় ব্যক্তি, যিনি হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে বা সেভ করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছেন, তিনি মুসলমান। এর বাইরে বাদবাকি 25 জন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বী। হিন্দু ধর্ম মূলত সধবা এবং বিধবা নারীদের একটা কি বলবো অঙ্গসজ্জার মাধ্যমে আমরা পৃথক করতে পারি, সেটা হচ্ছে কপালে বা সিঁথিতে তারা সিঁদুর ব্যবহার করে। তো যে 25 জন কে মেরে ফেলা হয়েছে, এই 25 জনকে মেরে ফেলার ফলে 25 জন নারী বিধবা হয়েছে এবং তাদের সিঁদুরকে মুছে ফেলতে হয়েছে। তো এই জিনিসটাকে স্মরণীয় করতে মূলত ভারত এইটার নাম দিয়েছে অপারেশন সিন্ধুর। তো ভারত অন্য কোনো নাম দিতে পারতো, কিন্তু একদম স্পেসিফিক করে একটি হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের বিশেষ একটা ধর্মীয় আচার, ওই আচারগত অঙ্গসজ্জার সাথে নামটা কেন রিলেট করলো? এই নামের পিছনে একটা সবচেয়ে বড় কারণ ছিল, আপনারা হামলার পরপরই দেখবেন সেখানে একদম স্পষ্ট করে বলা হচ্ছে হিন্দু খাতরা নয়, এবং এখানে বেছে বেছে হিন্দুদেরকে মুসলিম জঙ্গিরা টার্গেট করেছে। ভারতের মিডিয়াগুলোর মধ্যে এই প্রচারণাটাই করেছিল এবং এই প্রচারণাকে সামনে এনে তারা ভারতকে সেকুলারাইজেশন সেকুলার রাষ্ট্র থেকে বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একটা প্রচারণা কিন্তু করেছিল। আপনারা এটা নিয়ে প্রচুর সংবাদ দেখেছেন। এই প্রেক্ষাপটে তাহলে ভারত এই হামলাটাকে মূলত ধর্মীয় একটা সেন্টিমেন্ট বেস করেই সাজিয়েছে এবং এটা তার ধর্মীয় একটা কি বলবেন লেভেল বা প্রলেপ এই হামলার সাথে আছে। অন্যদিকে ভারত যে জায়গাগুলোকে সন্ত্রাসীদের আখড়া বলে দাবি করে হামলা করেছে, সেখানে আমরা ভারতের পক্ষ থেকে ভারত বলছে যে এটা একটা সফল হামলা, সন্ত্রাসীদের আস্তানায় হামলা করা হয়েছে। ভারত এই পেহেলগাম হত্যার জন্য শুরু থেকে লস্কর-ই-তৈয়বাকে দায়ী করছিল। তো ভারতের এই দাবির পেছনে পাকিস্তান হামলায় তারা যে সন্ত্রাসী বাহিনীদের সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় হামলা করেছে বলে যে দাবিটা করছে, এর পেছনে কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো কংক্রিট প্রমাণ এবং তারা কোনো দাবি বা কোনো কি বলবো তথ্য উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বিবিসি উর্দু, জিও নিউজ বা ডন বা আন্তর্জাতিক আর অন্যান্য গণমাধ্যমে আমরা দেখতে পেলাম ভারতের যে জায়গাগুলোতে পাকিস্তানের যে জায়গাগুলোতে ভারত হামলা করেছে, সেখানে অন্তত 4টি জায়গায় হামলা, 9টি জায়গার মধ্যে 4টি জায়গায় হামলার টার্গেট হচ্ছে মসজিদ। এবং এই হামলায় সেখানে একদম শিশু থেকে সাধারণত মসজিদে যারা থাকে এরকম করে বা স্থানীয় একদমই নিরীহ মানুষ মারা গেছে, কোনো সন্ত্রাসী মারা গিয়েছে, ভারত এর কোনো প্রমাণও দেখাতে পারেনি। তাহলে তারা সন্ত্রাসী আস্তানায় হামলা করলো, কিন্তু একজন সন্ত্রাসী মারা গেছে এর প্রমাণ ভারত দেখাতে পারছে না এখন পর্যন্ত। অন্যদিকে তারা যে জায়গায় হামলা, সন্ত্রাসী আস্তানা বলে হামলা করেছে, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি মসজিদ। তাহলে ভারত কি মুসলমানদের ইবাদতের জায়গা বা মসজিদকে সন্ত্রাসীদের আস্তানা বলে দাবি করছে? যদি দাবি করে থাকে তাহলে আমার এই নিয়ে বলার কিছু নেই। আপনারা এটা স্পষ্ট বুঝতে পারবেন যে ভারত মুসলমানদেরকে বা তার দেশের ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে, এইটা একটু মনে রাখেন। তারপরে আরেকটা জিনিস আমি যোগ করছি, এবং বিশ্বব্যাপী তারা মুসলমানদেরকে বা তার প্রতিবেশী মুসলমানদেরকে, তাদের মসজিদকে ভারত কোন দৃষ্টিকোণ থেকে দেখছে। এখন আমি একটু বলি যে ভারতের হামলায় এখন পর্যন্ত 4টি মসজিদ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। আজাদ কাশ্মীরের ভাওয়ালপুর আহমেদপুরের ইস্টের সুবহান মসজিদে হামলা হয়েছে, যেখানে 5 জন নিহত হয়েছে, মাঝখানে একজন 3 বছরের কন্যা শিশু রয়েছে, নিহত হয়েছে। অন্যদিকে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে, আজাদ কাশ্মীরের রাজধানী, সেখানে বিলাল মসজিদে হামলা হয়েছে, একজন মেয়ে শিশু, কন্যা শিশু নিহত হয়েছে।
তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে ওই একই অঞ্চলে আজাদ কাশ্মীর মুজাফফরাবাদেরই কোটালের আব্বাতি মসজিদে হামলা হয়েছে এবং এখানেও 16 এবং 18 বছর দুজন কিশোর নিহত হয়েছে এবং এক নারী এবং একজন কন্যা শিশু আহত হয়েছে। এর বাইরে পাঞ্জাবের মুরিদকে শহরের উমালপুরা মসজিদে 4 দফায় হামলা হয়েছে এবং এখানে নিহত হয়েছে একজন এবং একজন আহত হয়েছে, 2 জন ব্যক্তি মিসিং রয়েছে বলে আমরা গণমাধ্যমের খবরে জানতে পাচ্ছি। পরবর্তী আপডেটটা জানি না। তাহলে আমরা 9টি স্থানের মধ্যে অন্তত 4টি স্থানে দেখতে পাচ্ছি যে ভারত সুস্পষ্ট ভাবে মসজিদে হামলা করেছে। রাতের বেলায় মসজিদে আসলে কে থাকতে পারে? ইমাম, মুয়াজ্জিন বা মসজিদকে মাদ্রাসা থাকে তাহলে সাধারণত মাদ্রাসার শিক্ষার্থীরা থাকতে পারে। এর বাইরে মসজিদে রাতের বেলা কেউ সন্ত্রাসী কার্যক্রম মানে ন্যূনতম বোধবিহীন মানুষকে করতে পারে? এর আগে আমরা দেখেছি পুলওয়ামা হামলা কেন্দ্র করে তখন কিন্তু ভারত পাকিস্তানের বালাকোটের কিছু গাছপালাতে হামলা করে রেখে চলে আসছে সার্জিক্যাল স্ট্রাইকের নামে। সে ঘটনা বাদ দিই। তাহলে এখন এই যে অপারেশন সিন্ধুর, যেটা ধর্মীয় লেভাস দেওয়া একটা হামলা এবং এই হামলার টার্গেট হলো মুসলমানদের বা পাকিস্তানের মসজিদগুলো, যেগুলো আদৌ সন্ত্রাসী আস্তানা নয়। অন্যদিকে যারা পেহেলগামে এই যে নিরীহ 16 জন 26 জনের মতো মানুষকে মারলো, এরা যে মুসলমান বা এরা খাঁটি মুসলমান এটাও কেউ দাবি করছে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ গোটা বিশ্বের মুসলমানরা যেমন করেছে, মুসলিম দেশগুলো করেছে, ভারতের পেছনে সহানুভূতি নিয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তানের উপর যখন দায় চাপানো হচ্ছিল, পাকিস্তান বারবার বলছিল ভারত সুষ্ঠু তদন্ত করে, পাকিস্তানের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হবে। তারপরে ভারত কোনো ধরনের তদন্ত ছাড়া, কোনো ধরনের সুস্পষ্ট প্রমাণ ছাড়া পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলো, যে পরিস্থিতির কারণে ভারত পাকিস্তান বাংলাদেশের পুরো রিজিয়ন এখন সাফারার এবং এই রিজিয়নের অর্থনৈতিক সিচুয়েশন খারাপ হচ্ছে। শেয়ার মার্কেট, বাংলাদেশের শেয়ার মার্কেট ডাউন হচ্ছে, ইন্ডিয়ার অর্থনৈতিকভাবে লস হচ্ছে এবং দেশের রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিস্থিতি ক্ষতির মধ্যে পড়েছে, যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি। তাহলে এই হামলা থেকে একটা বিষয় অন্তত স্পষ্ট হচ্ছে, হামলাটা একদমই হিন্দু ধর্মাবলম্বী একটা লেভাস পরিয়ে করা হয়েছে এবং মুসলমানদের ইবাদতের জায়গা, উপাসনার জায়গা, যেটা একটা রাজনীতি বিমুক্ত একটা জায়গা, সেই একটা জায়গায় মসজিদে হামলা হয়েছে। অন্যদিকে আমরা ভারতের আরেকটা জিনিসকে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব ভারত আসলে মসজিদকে ভয় পাচ্ছে বা মসজিদকে তারা সন্ত্রাসের একটা আস্তানা বলে সিম্বলাইজ করার চেষ্টা করছে। যেমন ভারত ইতিমধ্যেই বিভিন্ন মসজিদের তলায় প্রাচীন মন্দির খোঁজার প্রজেক্ট নিয়েছে এবং এই নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা বাবরি মসজিদ ভাঙা হয়েছে এবং বিভিন্ন প্রদেশে অসংখ্য মসজিদের উপরে মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, কুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলোর নিচে মন্দিরের অস্তিত্ব রয়েছে বলে হিন্দুত্ববাদীরা মিছিল করছে। শিবসেনা, RSS, বিজেপি পন্থী উগ্র হিন্দুত্ববাদীরা মিছিল করছে। অন্যদিকে ওয়াকফ আইন নামে গত মাসেই ভারতের পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছে। যদি আদালতের রায় সে আইনটা কিছুদিনের জন্য স্থগিত আছে, সে আইনের মূল টার্গেট কিন্তু মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসা, সে আইনের মূল টার্গেট। তাহলে এখান থেকে আমরা দুটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে হিন্দু লেভেল, হিন্দু খাতরামাহে এই লেভেল, এটাই হিন্দুত্ববাদ একটা সিম্বলকে সামনে রেখে মুসলমানদের মসজিদে হামলা হলো এবং সেখানে নিরীহ মানুষ মারা গেল। তারা তাদের ধর্ম পরিচয় নিয়ে জাজ করছেন, সেখানে নিরীহ মানুষ মারা গেল। একইভাবে যখন পেহেলগামে নিরীহ মানুষ মারা গেছিল। অন্যদিকে পাকিস্তান যখন প্রতিশোধ নিতে গিয়ে এই হামলার পরপরই অ্যাটাকে গেল, তখন ভারতে আবারও কিছু নিরীহ মানুষ মারা গেল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের মসজিদ এবং মাদ্রাসা খতরা মে। ভারত আসলে কি চাইছে একটা জিনিসকে স্পষ্ট করে বোঝায় আপনাদের, যখন গোটা বিশ্বব্যাপী ভারতের এই হামলা এবং ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে এবং বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্র যেখানে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোনো দেশের পক্ষ নিচ্ছেন, সেখানে আমরা একটা রাষ্ট্রকে দেখতে পেলাম যারা ভারতের পক্ষে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, সেটা ইসরায়েল। যারা গাজায় একদম ধরে ধরে মুসলমানদের কি বলবো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং মসজিদকে গুড়িয়ে দিচ্ছে, ম্যাসাকার করছে। সিম্বলগতভাবে মিলে যাচ্ছে। গাজা এবং ইসরায়েল যেটা চাচ্ছে যে গাজায় কোনো মুসলমান থাকবে না, কোনো মুসলমানদের ধর্মীয় স্থাপনা থাকবে না এবং ধর্মীয় স্থাপনা তাদের মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে মানুষের পাশাপাশি। অন্যদিকে ভারতকে আমরা একই কাজ করতে দেখতে পাচ্ছি এবং
বিশ্লেষক বা অনেকেই বলছে যে ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল হতে যাচ্ছে, ভাই অলরেডি ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়ে উঠেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি কি বলে ইসরায়েল এবং গাজা হামাসের এই যুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা বা অন্যান্য দেশ সরাসরি অংশগ্রহণ না করলে ভারতের অসংখ্য মানুষ যারা সরাসরি ইসরায়েলের হয়ে যুদ্ধ করার জন্য ইসরায়েলে গিয়েছে, এবং এটা গণমাধ্যমে স্পষ্ট খবর এসেছে। এবং বিশ্বব্যাপী যখন প্রতিবাদ হচ্ছে, ভারতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেমন প্রতিবাদ হয়নি, একইভাবে ভারতের যারা হিন্দুত্ববাদী রয়েছে বা সাধারণ জনগণ রয়েছে অল্প কিছু বাদে, তারা কিন্তু জোরালো কোনো প্রতিবাদ নিয়ে দাঁড়াতে পারেনি এই ইসরায়েলি জেনোসাইডের বিরুদ্ধে। সিম্বলগতভাবে এই জায়গায় ইসরায়েল এবং ভারত মিলে যাচ্ছে এবং তাদের লক্ষ্য টার্গেট মিলে যাচ্ছে।